বাংলাদেশের পথে হাঁটছে ভারতের ছাত্র জনতা। আরেকটি বিক্ষোভ দেখছেন শেখ হাসিনা, মমতার পতনের দাবি। শুধু শেখ হাসিনাই নয়, অনেক বিদেশি নেতা আশ্রয় নিয়েছিল ভারতে। কতটা দীর্ঘ এই তালিকা? আসছে আরেকটি মহামারী, মাঙ্কি পক্স। করোনার চেয়ে কি বেশি প্রাণঘাতী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ছাত্র জনতা আন্দোলনের ঢেউ যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি না হলেও এবার ভারতে নির্বাসনে গিয়েও সেই একই তীব্র আন্দোলন দেখছেন তিনি। গেল 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার 4 দিন পর থেকেই চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গে দিন দিন তীব্র হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতনের দাবি। শেষ পর্যন্ত কি ক্ষমতা ছাড়বেন মমতা? এই আন্দোলন কি ভারতেও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে পরিণত হবে? এমন সব প্রশ্ন উঠে আসছে জোরালোভাবে। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। ছাত্র জনতার তীব্র আন্দোলন যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে ছাত্র আন্দোলন দেখছেন তিনি। তীব্র গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার সময় শেখ হাসিনা সাথে করে নিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলন। নেটিজেনরা মজার ছলে এমন কথা বললেও বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েই জোরালো ছাত্র আন্দোলন গড়ে উঠেছে ভারত ও পাকিস্তানে। বিশ্লেষকরা বলছেন, কাকতালীয় হলেও এক ছাত্র আন্দোলনের কারণে ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হওয়া এই নেত্রী এখন দেখছেন আরেক ছাত্র আন্দোলন। গেল 5 আগস্ট শেখ হাসিনা ভারতে যাওয়ার 4 দিন পর পশ্চিমবঙ্গ থেকে শুরু এই আন্দোলনের, যা ছড়িয়ে পড়েছে মুম্বাই, দিল্লি সহ গোটা ভারতে। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসে চিকিৎসক, ছাত্র ও সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে তীব্রতা পায় এই আন্দোলন। বিক্ষোভে যোগ দিয়েছে আইনজীবী, অভিনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গে জোরালো হয়ে উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি। বিক্ষোভ দমনে শনিবার নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে সোমবারও দোষীদের কঠোর বিচারের দাবিতে রাজপথে নেমে আসে চিকিৎসক, ছাত্র জনতা। আমাদের প্রধান দাবিগুলো হলো সুরক্ষা, নিরাপত্তা এবং প্রতিটি হাসপাতালে শিক্ষার্থীদের জন্য সিসিটিভির নজরদারি বাড়ানো, বিশেষ করে রাতে নারীদের জন্য। সেই সাথে অপরাধীদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ ব্যাপারে খুব একটা পদক্ষেপ নেয়নি, এতে আমরা উদ্বিগ্ন। পুরো শহর, সারা দেশে এবং আন্তর্জাতিকভাবেও এখন মূল প্রশ্ন হলো, ভিকটিম কি ন্যায় বিচার পাবে কিনা। উত্তাল আন্দোলন বিক্ষোভের মধ্যেই চলছে চিকিৎসকদের কর্মবিরতি। জরুরি সেবা ছাড়া হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে রোগীরা, বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার একই পরিস্থিতি দেখা গেছে মুম্বাই ও নয়াদিল্লির রাজপথে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এগুলো শুধু একজন ডাক্তারের দাবি নয়, দেশের মেয়েদের দাবি। যতক্ষণ না সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ বন্ধ করব না। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতেরও। কেননা মোদী সরকারের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করে ক্ষমতায় যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া 2024 সালে নির্বাচনে বিরোধী দলের অনেক নেতাকেই বিভিন্ন মামলায় কারাগারে পাঠিয়েছিল মোদী প্রশাসন। গেল 10 বছরে মোদী সরকারের বিরুদ্ধে সমাজে অন্যায় ও বৈষম্য আরো প্রকট করে তোলার অভিযোগও রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন, এবারে ছাত্র আন্দোলন ভারতে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে পরিণত হওয়ার শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শুধু শেখ হাসিনাই নন, এর আগেও এমন অনেক হাই প্রোফাইল নেতাদের আশ্রয় দেওয়ার নজির দেখিয়েছে ভারত সরকার। যে তালিকায় আছে দালাই লামা, মোহাম্মদ নেশাদ সহ বড় বড় নেতাদের নাম। রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘকাল এদের অনেকে ভারতেই অবস্থান করেছেন। তবে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ কি, সেটি নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। But the new frontier of which I speak is not a set of promises. যুগে যুগে দেশে দেশে জন্ম নিয়েছেন অনেক প্রভাবশালী নেতা। নিপীড়িত মানুষের পক্ষে দৃঢ় আওয়াজ তুলে এদের অনেকেই হয়েছেন বিশ্বনন্দিত। আবার অনেকেই দেশ ও দেশের মানুষের স্বার্থবিরোধী কাজ করে কামিয়েছেন কুখ্যাতি, নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্তাকুঁড়ে।
তবে ঘটনার পরিক্রমায় কোনো এক বিশেষ কারণে এই উপমহাদেশের অনেক নির্বাসিত নেতার অন্যতম পছন্দের গন্তব্য ভারত। শুধু শেখ হাসিনাই নন, এর আগেও এমন অনেক হাই প্রোফাইল নেতাদের আশ্রয় দেওয়ার নজির দেখিয়েছে ভারত সরকার। তবে শেখ হাসিনার জন্য ভারতে আশ্রয় নেওয়ার বিষয় এটি প্রথম নয়। এর আগে ১৯৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চরম সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৫৯ সালের মার্চ মাসে তিব্বত থেকে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ঈশ্বর রাজা খ্যাত দালাই লামা। তিব্বতের ওপর চীনের কবজা ক্রমশ বাড়তে থাকায় ম্যাকমোহন লাইন অতিক্রম করে ভারতে চলে যান দালাই লামা। সে সময় অন্তত ৫ লক্ষ চীনা সৈন্য তিব্বতে মোতায়েন ছিল। ২৩ বছর বয়সী দালাই লামাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত। এই আশ্বাস মেলার পর গোপনে রাতের অন্ধকারে কয়েকজন বাছাই করা বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে তিনি ছদ্মবেশে তিব্বতের লাসা ত্যাগ করেন। পরবর্তীতে ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। এটিই ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কোনো বিদেশি ধর্মীয় নেতাকে এভাবে আতিথেয়তা দেওয়ার প্রথম ঘটনা। ভারতে আশ্রয় প্রার্থনা করেছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ আহমদজাই। সোভিয়েতের সমর্থনে ১৯৮৬ সালে দেশটির প্রেসিডেন্ট পদে বসেন তিনি। তার প্রায় ৬ বছর পর কাবুল দখল করে নেয় ইসলামী মুজাহিদিনরা। নজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চান, তা মঞ্জুরও হয় সঙ্গে সঙ্গেই। কিন্তু এয়ারপোর্টে আসার পথেই আফগান নিরাপত্তারক্ষীরা নজিবুল্লাহকে আটকে দেন। তার আর দিল্লির বিমানে চড়া সম্ভব হয়নি। যদিও বিপদ আঁচ করতে পেরে স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে আগেই গোপনে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন নজিবুল্লাহ। ২০১২ সালে মালদ্বীপে এক রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ভারতের সঙ্গে তার অবশ্য আগে থেকে সুসম্পর্ক ছিল, কিন্তু তিনি যে সোজা ভারতীয় দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এটা ভারতের কর্মকর্তারাও ভাবতে পারেননি। দিল্লির সঙ্গে পরিস্থিতি নিয়ে দ্রুত আলোচনা করেন তদানীন্তন ভারতীয় হাই কমিশনার। এরপর নাশিদকে রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করে ভারতের মনমোহন সিং সরকার। ১৯৫০ সালের নভেম্বরে পরিবারের সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ। নেপালের কাঠমান্ডুতে গৌচর বিমানবন্দরে ২টি ভারতীয় এয়ারক্রাফট এসে নামে, যাতে করে ভারতে পাড়ি জমান ত্রিভুবন শাহ ও পরিবারের অন্যরা। ঘটনাচক্রে পরবর্তীতে ওই এয়ারপোর্টের নামকরণ করা হয় রাজা ত্রিভুবন শাহর নামেই। রাজা ত্রিভুবন শাহ ও পরিবারের বাকি সবাইকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ক্ষেত্রে কি করা হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। ভারতের অনেক পর্যবেক্ষকই বলছেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনার দিল্লিতে থাকার মেয়াদ কত দীর্ঘায়িত হতে পারে এই ব্যাপারে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের কেউই এখন মন্তব্য করতে চাইছেন না। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই আবার নতুন এক মহামারীর শঙ্কা। এবার বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে মানকি পক্স বা সংক্ষেপে এমপক্স। ইতিমধ্যে আফ্রিকার অন্তত 11টি দেশে, এমনকি পাকিস্তানেও শনাক্ত হয়েছে এই রোগ। বিশ্ব কি আবারও যাচ্ছে এক মহামারীর দিকে? আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। আবারও এক মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব। করোনার প্রভাব কাটতে না কাটতে এবার বিশ্বজুড়ে চোখ রাঙানি দিচ্ছে মাঙ্কিপক্স বা এমপক্স। ইতিমধ্যেই আফ্রিকা মহাদেশের অন্তত 13টি দেশে, এমনকি পাকিস্তানেও পাওয়া গেছে এই রোগে আক্রান্ত রোগী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সীমান্ত জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। তবে প্রশ্ন হচ্ছে, কি এই মাঙ্কিপক্স? কিভাবে ছড়ায় এই রোগ? মাঙ্কিপক্স হলে বুঝবেন কিভাবে? কি এর চিকিৎসা এবং সবশেষে কতটা ভয়ঙ্কর এই রোগ? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে মাঙ্কিপক্স এক ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস স্মলপক্স বা গুটি বসন্তের গোত্রীয়। ভাইরাসটি প্রথম চিহ্নিত হয় ১৯৫৮ সালে। গবেষণার কাজে ব্যবহৃত বানরের কলোনিতে প্রথম এই রোগ দেখা যায়, আর তাই এর নামকরণ করা হয় মাঙ্কিপক্স। শুরুতে যদিও ভাবা হয়েছিল এই রোগ বানর থেকে মানুষের শরীরে ছড়িয়েছে, কিন্তু পরবর্তীতে এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এমনকি এখনও এর উৎস অজানা। 1970 সালে কঙ্গোতে প্রথম কোনো মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। মূলত রোগটি আফ্রিকা মহাদেশের ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু 2022 সালে পুরো বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যেহেতু রোগটি বানর থেকে ছড়িয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তাই 2022 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসটির নাম পরিবর্তন করে, কিন্তু বহুল পরিচিত হওয়ায় এখনও মাঙ্কিপক্স নামটি ব্যবহৃত হয়। মাঙ্কিপক্স হচ্ছে এক ধরনের জুনোটিক ভাইরাস, অর্থাৎ এটি পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। শুধু তাই না, মানুষ থেকে মানুষেও এই রোগ খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, যেমন স্পর্শ করা, হাত মেলানো, জড়িয়ে ধরার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। তাছাড়া আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত কাপড়, আসবাবপত্র, থালা বাসন থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। এমনকি আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বললেও ড্রপলেটের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনিও মাঙ্কিপক্সে আক্রান্ত? সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হলে সারা গায়ে, চেহারায়, হাতে পায়ের তালুতে র্যাশ দেখা যায়, যা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। র্যাশের সাথে জ্বর, মাথা ব্যথা, হাত পায়ের পেশিতে ব্যথা, পিঠে ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়াও গায়ের র্যাশগুলো পুজে ভরা ফুসকুড়িতেও রূপ নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মাঙ্কিপক্সের লক্ষণগুলো কয়েক সপ্তাহের মধ্যে আপনা আপনি সেরে যায়। এক্ষেত্রে জ্বর বা ব্যথার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তবে জ্বর ও ব্যথার ওষুধও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই রোগের জটিলতাও দেখা যায়, বিশেষ করে নবজাতক, গর্ভবতী অথবা আগে থেকে HIV আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। অবস্থার অবনতি দেখা গেলে দ্রুত রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। যেহেতু এই ভাইরাস করোনার মতোই মানুষ থেকে মানুষ এবং পশু থেকে মানুষ দুইভাবেই ছড়াতে পারে, তাই এর দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি। ইতোমধ্যেই আফ্রিকার অন্তত 13টি দেশে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়াও পাকিস্তানেও এই ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। তবে করোনার মতো এই ভাইরাস উচ্চমাত্রায় প্রাণঘাতী নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এই পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 0.1 থেকে 10%। তাই ভয় না পেয়ে সতর্ক থাকা এবং আক্রান্ত হলে পর্যবেক্ষণে থাকলে দ্রুতই সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 48 ঘন্টার মধ্যে রাশিয়ার কার্স্ক অঞ্চলের আরেকটি কৌশলগত সেতু ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দিয়েছে ইউক্রেন। এদিকে পাল্টা আগ্রাসনের জেরে ইউক্রেনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সমঝোতা আলোচনার সম্ভাবনা নাকচ করেছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। হামলার ভিডিও প্রকাশ করে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে সেম নদীর উপর নির্মিত সেতুটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ নিয়ে কার্স্ক অঞ্চলে গুরুত্বপূর্ণ 3টির মধ্যে 2টি সেতুই ধ্বংস করল ইউক্রেন। শুক্রবার প্রথম সেতুটি ধ্বংসের 24 ঘন্টা না যেতেই আরেকটি সেতু স্থাপনের দৃশ্য স্যাটেলাইটে ধরা পড়ে। গত 6 আগস্ট রাশিয়ার কার্স্ক অঞ্চলের 1150 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় ইউক্রেনের সেনাবাহিনী। হাতছাড়া হওয়া অন্তত 80টি রুশ জনবসতিতে নির্যাতন আর অপহরণের অভিযোগ তুলেছে মস্কো। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গোপনে সমঝোতার চেষ্টার গুঞ্জন অস্বীকার করেছেন রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সাথে এ ধরনের যোগাযোগ হয়নি, তাই ফাঁস হওয়ার কিছুই নেই। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বন্ধ করতে কাতারে সমঝোতা চুক্তির চেষ্টা করছে রাশিয়া ও ইউক্রেন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।